বাঘের উপরেও নাকি টাক আছে, কথাটা শুনতাম। আজকে আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে। দেখেন এটা কি বলে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা 10টা লাগে না, একটা হলেই 100 শিয়ালের বাচ্চা পালিয়ে যা। সাব্বাস, দ্যাটস কল দ্য সুপ্রিম লিডার। বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াইতে হবে। দুইটা ঘটনা ঘটছে, আর এই ঘটনাগুলোকে কভার করার জন্য যেই ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনায় দুইটা ঘটনা ঘটছে। বস অলওয়েজ লুকিং মানে নজরদারি করেন। রাজনীতিতে দুইটি বিরাট সুখবর দিব আপনাদেরকে দর্শক, দুইটা আশার বাণী শোনাবো। আগামী 15 দিনের মধ্যে একটা দফা রফা স্পষ্ট হবে, এই জাতি সত্যিকার অর্থে মুক্তি পাবে এবং সেটা সম্ভব। দর্শক, অতি লোভে তাঁতি নষ্ট আমরা সবাই জানি, এবং এই সেই তাঁতি নষ্ট হচ্ছে এই সব বেঈমানদের। এবং এই যে নব্য বেঈমানদের যে অতি লোভে তাঁতি নষ্ট তলাপ করবো, কিন্তু তার আগে একটু পুরাতন বেঈমানদের খবর একটু দেখি। গোপন আস্তানা শুধু আওয়ামী লীগের না, বিএনপির নেতাকর্মীরা আছে। সকল গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। ক্ষমতায় আসার আগেই এই সমস্ত কর্মকাণ্ড, সরকারের বরাদ্দ জিনিস, এই সমস্ত কাজ বিএনপি করতেছে, এটা আপনাদের জানা লাগবে না? রাষ্ট্র তামাশা জায়গা না। 53 বছর রাষ্ট্র নিয়ে তামাশা হয়েছে, আর ওই কয়েকজন রাজনীতিবিদ নিয়ে দেশ ঠিক করে ফেলবেন তা না। দেশে বহু মানুষ আছে, তাদেরকে নিয়ে বসেন। কার মাথায় যাইকেন না, দরকার নেই। আপনি ডেকে একেবারে দেখাইতে হবে অমুকের সাথে, মানুষকে অবহেলা না করে কথা বলেন। আমাদের একটা দাবি আছে, ভোটের বয়সটা 17তে নিয়ে আসা যায় কিনা। তো আগামী নির্বাচনে ভোটের বয়স 16তে নিয়ে আসবে। তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে। এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই। এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। নির্বাচন কমিশনের আচরণবিধি যদি খেয়াল করেন, এর পুরোটা হচ্ছে রাজনৈতিক প্রার্থী কেন্দ্রিক। যে প্রার্থী এটা করতে পারবে না, প্রার্থীকে এটা করতে হবে, প্রার্থী এটা করলে জরিমানা হবে, প্রার্থী ওইটা করলে তার বাতিল হবে, মনোনয়ন বাতিল হবে। তাহলে অ্যাজ ইফ প্রার্থী নিজেই হচ্ছে বিকাশে টাকা দেয় এবং ওই বিকাশের টাকা প্রার্থী আবার নিজে খায়, ব্যাপারটা এরকম আর কি। তাহলে বিকাশের টাকাটা যারা দেয় সে টাকাটা খাচ্ছে না, তাহলে দেয়াটা অন্যায়, নেওয়াটা অন্যায় না? তাহলে যেটা নেয়ার অন্যায় যিনি করছেন তাকে তো বুঝাইতে হবে যে আপনার একটা আচরণবিধি আছে। তাহলে ভোটারের আচরণবিধির প্রোটোকল কোথায়? অতএব 12.5 কোটি মানুষ যদি চিন্তায় ভোটার না হয়, শুধু তালিকায় ভোটার হয়, সেই ভোটারের মধ্য দিয়ে কখনো জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতা কর্মী নির্বাচিত হয়ে আসতে পারবে না। এরা সব এই পিচ্চি হান্নান, সুইরান আসলাম টাইপের, শামীম ওসমান, হাজি সেলিম মার্কা গুন্ডা পান্ডা নির্বাচিত করবে, ভয়ে, দায়িত্বহীন বাস্তবতার কারণে, টাকার অভাবে, সিকিউরিটির কারণে করবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, তারা আমরা বলবার পর থেকে গত 1 বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই, ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না, যে কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তরুণরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন, এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনুসও জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে, ভোটের বয়সটা 17তে নিয়ে আসা যায় কিনা। এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স 16তে নিয়ে আসবে, এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে। পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে 16-17তে নামিয়ে আনা হয়েছে। তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে। এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই। এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ফর্মে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলায়, পৌরসভায়, আমরা জিজ্ঞেস করেছি সেই সকল নির্বাচিত প্রতিনিধিদেরকে, যদি নির্বাচনে আপনারা মমতাজের কনসার্ট আয়োজন না করেন, কুদ্দুস বয়াতির চুল ঝাঁকুনি না দেখান, নগদে রকেটে বিকাশে লেনদেন না করেন, ফুসপানি বিরানি না খাওয়ান, নির্বাচনের দিন অটো সিএনজি না পাঠান, নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে শীতের সকালে লুঙ্গি পরে হেঁটে হেঁটে 30-60 টাকা অটো ভাড়া দিয়ে ভোট দিতে আসবেন, এমন শতাংশ মানুষ কতজন, ভোটার কতজন? কোনো নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে 20% বেশি বলেন নাই। তাহলে সেই দেশের নির্বাচনে 70, 75, 76, 65% মানুষের ভোট আসে কোত্থেকে? কি তাদেরকে ইনসেন্টিভাইজ করে, তাদেরকে কি তাড়িত করে যে আজকের এই শীতের সকালে আমাকে ভোট দিতে যেতে হবে? সেটা কি আসলে নাগরিক দায়? সেটা কি আসলে নাগরিক দায়িত্ব? সেটা কি আসলে জনগণ হিসাবে আমার মতামত প্রতিফলিত হতে হবে কে নির্বাচিত হচ্ছেন না এখানে? সেটা না। তাহলে হচ্ছে আগে যেগুলো বলেছি, বাংলাদেশের নির্বাচন তাড়িত করে হচ্ছে অন্য ইনসেন্টিভগুলো, যেই ইনসেন্টিভগুলো নাগরিক সত্তা তৈরি করে না, যে ইনসেন্টিভগুলোর মধ্য দিয়ে নাগরিক দায় তৈরি হয় না।
তাই আমরা বারবার বলছিলাম যে একটা ভালো ভোটের প্রধানতম অংশীজন হচ্ছে ভোটাররা। অতএব সেই 12,18 বছর বয়স্ক তালিকাভুক্ত মানুষদেরকে কিভাবে ভোটার করা যায় সেইটার কোনো আয়োজন আমরা এখানে দেখলাম না। রাজনীতিতে দুইটি বিরাট সুখবর দিব আপনাদেরকে দর্শক। একটি হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ শেষ, আর একটা হচ্ছে জামাত শিবিরের ভবিষ্যৎ উজ্জ্বল, সম্ভাবনার নতুন দ্বার। হ্যাঁ, অনেক চ্যালেঞ্জ থাকবে, জামাতের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, কিন্তু সব ষড়যন্ত্র নস্যাৎ হবে। দেখেন, দেশে এই মুহূর্তে আমরা পেসিমিস্টিক কথাবার্তা বলি, খবর নেগেটিভ, উদ্বেগ উৎকণ্ঠা, সেনাপ্রধানের তৎপরতা, ডাকসু নির্বাচনী ষড়যন্ত্র, নানান কিছুতে আমরা উদ্বেগের কথাই আপনাদেরকে বলি, এবং আপনারাও দেখছেন যে দেশ কোন দিকে যাবে, অনেকটা হতাশার। ইউনূস শেষ পর্যন্ত বিএনপি সহ আরো নানান বিদেশি গোষ্ঠীর ফাঁদে পা দিয়েছে। ইউনূস নিজে একটা পাতানো নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন, বিএনপিকে 340 আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আগামীতে একটা কারচুপি নির্বাচন হতে যাচ্ছে। সংস্কারের চ্যাপ্টার ক্লোজ, জুলাই সনদ বাস্তবায়ন হতে দিবে না, 2 বছরের মূল্য ঝুলিয়ে দিবে আগামী পার্লামেন্টের। এটা তো হতাশার, কিন্তু এর মধ্যেও দুইটা আশার বাণী শোনাবো। একটা হচ্ছে যে আর যাই হোক, নির্বাচন যখনই হোক, কারচুপি হোক, পাতানো হোক, আর যাই হোক, আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না। আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই, এবং আওয়ামী লীগের বিচার হবে। নির্বাচন যদি ফেব্রুয়ারিতেও হয়, পাতানো হয়, তার আগে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বিচার হবে। দর্শক, শেখ হাসিনার ফাঁসির রায় আপনারা আগামী 1 মাসের মধ্যে পাবেন, রাইট ইট ডাউন। এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগের ফাঁসির কিংবা 20 বছর 15 বছর আমৃত্যু কারাদণ্ডের রায় আপনারা আগামী 2 মাসের মধ্যে পাবেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের যে বিচারের রায়, সেটাও আপনারা পেতে পারেন, সম্ভাবনা আছে। এটা একটা সুখবর যে আওয়ামী লীগ পার পাচ্ছে না। শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, এই কথা আপনারা আগামী 1 মাসের মধ্যে বলতে পারবেন। শেখ হাসিনার বিচার কার্যক্রম প্রায় শেষ, আরো কয়েকজন সাক্ষী দিবে, রাজসাক্ষীর কারণে খুব দ্রুত হচ্ছে। অন্যান্য প্রসিডিউর প্রায় শেষ, হঠাৎ শুনবেন যে অমুক দিন ট্রাইব্যুনালে হাসিনার মামলার রায় ঘোষণা, গণহত্যা মামলায়। এবং হাসিনার সাথে কি শুধু হাসিনার ফাঁসি হবে না, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, একজনের রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আনিসুল হকের ফাঁসি হতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন হলেও। তো দর্শক, এই যে পাতানো নির্বাচন, হ্যাঁ এটা নেগেটিভ, কিন্তু এর মধ্যেও একটা আশার খবর হচ্ছে বিএনপিকে শর্ত দেওয়া হয়েছে যে ঠিক আছে, তোমাদের 340 আসন দিয়ে ক্ষমতা দিব, কিন্তু আওয়ামী লীগের অমুককে ফাঁসি দিতে হবে, এটা করবা? তার বলছে হ্যাঁ করবো, ঠিক আছে, আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না, তারপরে তোমরা 340 আসন নিয়ে থাকবে। এখন 340 আসন নিয়ে বিএনপি থাকবে, এটা একটা দুঃসংবাদ। কারণ জনগণের ভোটে আসলে সুসংবাদ ছিল, কিন্তু কারচুপি করে দেবে, কিন্তু এর মধ্যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না, এটা একটা সুসংবাদ। তবে ওই 340 আসন বিএনপি, ওটাও সুসংবাদ এই কারণে, কারণ ওইটা আর হবে না। দ্বিতীয় কথা, ওটা যদি হয়েও বিএনপি 3 মাসও টিকতে পারবে না উল্টোপাল্টা নির্বাচনের মাধ্যমে। অতএব সমস্যার কিছু নেই। দিন শেষে সেনাপ্রধান এই ওয়াকার থাকুক আর অন্য কেউ আসুক, আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না, রিপেট্রিয়েটও করতে পারবে না। অতএব দর্শক, এই জুলাই সনদ, সেটা আইনি ভিত্তি এখনই দেওয়া হোক, পরে দেওয়া হোক, বাস্তবায়ন হোক আর না হোক, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এগুলোর যতটুকু মর্যাদা পাবে, আমাদের আশা পূরণ না হলেও আওয়ামী লীগের কোনো লাভ নেই। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে কেউ গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগের ভোটারদের নিয়ে টানা হেঁচড়া হবে, যে আওয়ামী লীগের ভোটার জামাত কিভাবে নিতে পারে, বিএনপি কিভাবে নিতে পারে, এগুলো নিয়ে কথাবার্তা হবে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ কোনোদিন দাঁড়াতে পারবে না, কেউ দাঁড়াতে দিবে না। এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় থাকতে চায়, কেউ যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, এটা তাদের পতনের কারণ হবে। এটা একটা সুখবর। আর দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ যদি না থাকে, ওইটাই জামাতের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ। কারণ জামাতের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করা সম্ভব। আওয়ামী লীগ না আসতে পারলে বিএনপিও জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করতে পারবে না। এটা একটা অনিবার্য বাস্তবতা। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি থাকলে তখন জাতি এই 2 ভাগে বিভক্ত, যে আওয়ামী লীগ করে বিএনপি করে, তখন জামাত থাক। আর আওয়ামী লীগ না থাকলে জামাত সেকেন্ড, এটা অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়াবে। জামাতকে সেকেন্ড হতেও দিতে চায় না, রাইট, কিন্তু এটা পারবে না, এটা টিকবে না। জামাত কমপক্ষে সেকেন্ড, কমপক্ষে প্রধান বিরোধী দল থাকবেই আওয়ামী লীগ না থাকলে। অতএব এই দিক থেকে বলা যায় যে ভবিষ্যৎ উজ্জ্বল। এমনকি যদি এরকম হয়, আমি যে আশঙ্কার কথা বলি মাঝে মাঝে, আপনার অনেক হতাশ হন, যে ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে বিশ্ব শক্তি দিবে না, ক্ষমতা আসতেও টিকতে দিবে না, ক্ষমতায় আসা ঠেকাতে সব ধরনের ষড়যন্ত্র আছে, প্রয়োজনে নির্বাচন বানচাল করবে, তারপর ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে দিবে না, এই ষড়যন্ত্র আছে সাইড। কিন্তু এর বিপরীতে সুখবর হচ্ছে, চীন আছে। চীন ইসলামপন্থী না, ইসলামপন্থী না, এগুলো নিয়ে তারা ভাবে না। তাদের পারপাস সার্ভ হলে তালেবানকেই তারা রাখতে পারে, সেখানে জামাত ইসলামীকে অ্যাকসেপ্ট করতে তাদের কোনো সমস্যা নেই। ভারতের বিরুদ্ধে চীনের যে স্ট্র্যাটেজি, তারা জামাতকে পছন্দ করেছে, আর চীনের সাপোর্টে কোনো সরকার টিকে থাকতে পারে, ভালোভাবেই টিকে থাকতে পারে। সেই ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম নেই এখন। ওয়ার্ল্ড সিস্টেম হ্যাজ বিকাম অলমোস্ট বাইপোলার, অথবা মাল্টিপোলারিটি চলে এসেছে। অতএব মোহাম্মদ মুরসি যেভাবে টিকতে পারেনি, ওই বাস্তবতা নেই, জামাত টিকতে পারবে। আর দ্বিতীয় কথা,
আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি না আসতে পারে, এই ধর্মীয় দলের রিজার্ভেশনের কারণে যদি জামাত সামনে নাও আসতে পারে, তাহলে জামাত যাকে চাইবে তাকে ক্ষমতায় আনতে পারবে, জামাতের পছন্দের দল ক্ষমতায় আসতে পারবে, জামাত ক্ষমতা না এসেও দেশ চালাতে পারবে। আওয়ামী লীগের রাস্তা বন্ধ হলে এটা সম্ভব। আর জাতীয় পার্টি, আরে ভাই, আওয়ামী লীগের রাস্তা বন্ধ হলে জাতীয় পার্টির রাস্তা এমনিই বন্ধ হয়ে যাবে। আর জাতীয় পার্টি তো জনগণ নিষিদ্ধ করে দিয়েছে, এই জাতীয় পার্টিকে জনগণ দাঁড়াতে দিবে না। তো এগুলো হচ্ছে পজিটিভ। সরকার যদি আওয়ামী লীগের দোসরদের সকল মেরুদণ্ড ভেঙে চুরে চুরমার করে দিতে পারে, সরকারকে কারো কাছে হাত পাততে হবে না। এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিএনপি, জামায়াত, হেফাজত, চরমনাই কারো কাছে এরকম প্রতিদিন ধর্ণা না ধরে আপনি সোজা ডাইরেক্ট আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন, জাতীয় পার্টিকে সেভাবে নিষিদ্ধ করবেন, দোসর 14 দলের সদস্যদেরকে নিষিদ্ধ করবেন। নিষিদ্ধ করলে বাংলাদেশ এমনিই ভালো চলবে। সমস্যাটা হচ্ছে রোগ নির্ণয় না করে, রোগের ট্রিটমেন্ট না করে আপনি এটা সেটা প্ল্যান করতেছেন। এটা নোবেল লরিয়েটের শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ না। এই বাংলাদেশটা হচ্ছে সকল জায়গার সব সিজনে সব সময় কিছু অপবিত্র মানুষ থাকবে, কিছু খারাপ মানুষ থাকবে, যাদের উদ্দেশ্য থাকবে দেশে একটা কেওয়াজ লাগানো। আপনারা জানেন আজকেও ঢাকা শহরে ছাত্রলীগ মিছিল করার চেষ্টা করেছে কি প্রকাশ্যই করেছে, এবং প্রকাশ্যে করেছে বলতে কয়েকজনকে দেখলাম লাঠিও সাথে নিয়ে এসছে। বাপরে বাপ, এই যে মদনগুলো, এদেরকে আপনারা যদি এখনই প্রতিহত না করেন তাহলে বাংলাদেশে আপনাদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করবে, যেটা কেউ কোনো জায়গা থেকে নিবারণ করতে পারবেন না। আমি এই কথা কেন বলছি বলেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বারবার বলেছিলেন যে বাংলাদেশে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের প্রায় 10 লক্ষ লোক অলিতে গলিতে লাশ হয়ে পড়ে থাকবে। আমি প্রশ্ন রাখতে চাই, যেই 10 লক্ষ লোক লাশ হয়ে পড়ে থাকার কথা, এদের একজনও কি কোথাও কোনো জায়গায় সমস্যা হয়েছে? হয়নি। লোকগুলো কি ফেরেশতার মতো পালিয়ে গিয়েছে? তাও তো যায়নি। তাহলে সেই লোকগুলো কিন্তু লাশ নাই, জেন্দা হিসেবেই আপনার শত্রু হয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। তারা বলছে তাদের লোকগুলোকে মেরে ফেলবে, তারা বুঝতেছে যে আমরা এমন পাপ করেছি, এমন সন্ত্রাসী করেছি, এমন অন্যায় কাজ করেছি, এই মানুষগুলো মিনিমাম মরা লাগে। তাহলে চিন্তা করেন, বাপের চাইতে তো সন্তানকে অন্য কেউ বেশি চিনতে পারে না। আওয়ামী লীগ জানতো তার সন্তান এমন কুকীর্তি করেছে যে ওরা মারাই যাবে। তো 10 লক্ষ লোক যারা মৃত্যুবরণের কথা বলে বা মার্কেটিং করেছে, ক্যাম্পেইন করেছে, আমরা সেই সংঘাত চাই না, আমরা কাউকে মারতে চাই না, আমরা কোনো মানুষের জীবন চাই না। কিন্তু আমরা তো এইটা করতে দিতে পারি না যে আমি অশান্তি করতে দিব, আমার ঘরে ঢুকে আমার সংসার ভাঙবে, আমার এই সাজানো গুছানো জুলাই বিপ্লবকে ব্যাহত করবে, এটা আমরা করতে দিতে পারি না প্রিয় সহযোদ্ধা ভাইরা। সে কারণে আমি বারবার বলছি, এখন এই মুহূর্তে পারলে আধা ঘন্টার মধ্যে, পারলে 1 মিনিটের মধ্যে আপনারা এই জাতীয় পার্টি সহ দর্শকদেরকে নিষিদ্ধ করবেন, নো কম্প্রোমাইজ। এই জাতীয় পার্টি নিষিদ্ধ হইলে, 14 দল নিষিদ্ধ হইলেও বাংলাদেশে প্রায় 40টা দল থাকবে। এতগুলো দল আমার প্রয়োজন নাই, নির্বাচনের জন্য এত দল লাগে না। বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা যারা অংশগ্রহণ করছে তারাই একমাত্র বাংলাদেশের জাতির প্রতিনিধিত্ব করার অধিকার রাখে, এর বাইরে আর কেউ না। সহজ কথা, ভিডিও দেখে দেখে বাইর করেন কারা কারা জুলাই বিপ্লবের সাথী ছিল। বিএনপি ছিল, জামাত ছিল, চরমনাই ছিল, তারপরে আপনার এনসিপির সেই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ছিল, গণ অধিকার ছিল, আরো যারা ছোট ছোট দল আছে, এই তো কয়েকটা হাতে গোনা 15-20টা দল, তারাই নির্বাচন করবে। তাদের মধ্য থেকে সরকার গঠন করবে, তাদের মধ্য থেকে কেউ বিরোধী দল হবে, তাদের মধ্য থেকে কেউ 1-2টা সিট নিয়ে সংসদে আসবে। এর বাইরে এই আওয়ামী লীগকে সিট দেওয়ার জন্য আমরা জুলাই বিপ্লব করি নাই এবং ইউনূস সরকারকে বসাই নাই। এটা উদ্ভটপাড়ি বন্ধ করতে হবে দ্রুত, যত দ্রুত সম্ভব জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন কত বড় দুঃসাহস আজকের মদন আজকে বলছে যে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে হবে। কেন? বিএনপির দায়িত্ব দিয়ে দিয়েছে। বাপরে বাপ, মস্ত বড় একজন পাটোয়ারি। তিনি বলছেন যে জাতীয় পার্টি টিকিয়ে বিএনপিকে প্রমাণ করতে হবে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। সালারপুর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, তখন বাকশালের কাছ থেকে বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তারপরে এই দেশটাকে তারপরে তিনি নতুন করে করেছেন। কিন্তু তোমরা যারা খুনি, লুটেরা, হত্যা, সন্ত্রাস, নির্যাতন করে আজকের 16 বছর এই আওয়ামী লীগের অপশাসনকে সার্টিফাইড করেছো, তাদেরকে কি করে আবার নতুন করে তোমাদেরকে দিবে? আর তুমি বলছো যে সেটা আবার বিএনপির দায়িত্ব। দেশটা বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, তোরা কোথায় ছিলি? একটা বিবৃতি দিয়ে তার চিকিৎসার জন্য দেশ থেকে বিদেশ পাঠিয়ে পেরেছিলি? 2013 সালে যখন আলেমদের রক্তের উপরে চিনিমিনি খেলেছিল আওয়ামী লীগ শাহবাগীরা, তারপরে এই যে জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিল, তার জন্য একটা বিবৃতি পর্যন্ত তোরা দিতে পারোস নাই। তোরা বাংলাদেশের 24 সালের নির্বাচনে পর্যন্ত বাংলাদেশের জাতি প্রত্যাশা করেছিল তোমরা নির্বাচন করবে না, কিন্তু সেই নির্বাচন কিন্তু তোমরা করেছো। আরো কি করেছো? ভারত থেকে এসে বলতেছিলা যে বাংলাদেশে আপনার কি বলে আমরা আসছি, ভারত থেকে যা শুনে আসছি বলে আসছি, ওগুলা কিছুই বলা যাবে না, কারণ ভারত আমাদেরকে বলতে নিষেধ করেছে। তো যাদের আমি খারাপ ভাষায় তো বলতে পারি না, যাদের সবকিছু বাধা হচ্ছে ভারতের কাছে, তারা তো বাংলাদেশের জন্য কিছু করতে পারবে না। দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।